জানালাটা খুলে দাও তো, জানালাটা খুলে দাও তো। অত না। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমাদের দুপুর 12টায় আমাদের রসায়ন ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অল্প কিছু সময় আমাদের একটু বিলম্ব হয়েছে, একটু নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে, আমি সেজন্য দুঃখিত। তো আমরা আজকে রসায়ন ক্লাস আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে সুসম্পন্ন করব। আজকে আমাদের পড়াশোনার বিষয় দেখো, আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের পড়াশোনার বিষয় ইলেকট্রনের এনার্জির প্রবলেম সলিউশনের উপরে। তো আমরা আমরা আজকে অঙ্ক করব। আমাদের আজকে রসায়নের যে বিভিন্ন অরবিটের যে শক্তি ভিন্ন ভিন্ন, এর উপরে একটা আমরা গাণিতিক সমীকরণ প্রতিপাদন করেছিলাম গত ক্লাসে। আজকে সেই গাণিতিক প্রতিপাদনের উপরে আমরা কিছু প্রবলেম সলিউশন করব। তোমাদেরকে গতদিনে একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা হোমওয়ার্কটা সেন্ড করেছো এবং আমি এটা দেখেছি, রিপ্লাই দিয়েছি। কারো হালকা ভুল ছিল, সেগুলো কারেকশন করে দিয়েছি। তো আজকে আমরা ইলেকট্রনের শক্তির মান গণনা এর উপরে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো ধরা যাক আমরা একটা প্রবলেম আমরা লিখছি বোর্ডে। প্রবলেমটা মনে করো এরকম: হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রন আছে। বোর কক্ষের শক্তি
কত? আমরা এরকম একটা প্রবলেম আমরা বোর্ডে দিয়েছি। এবার আমাদের এই প্রবলেমটা আমাদের সলিউশন করতে হবে। ওকে, তোমরা প্রথমে বোর্ড ক্লিয়ার না বলেছিল, প্রিয়ান শাহ, ধন্যবাদ। বোর্ডটা এখন ক্লিয়ার হয়েছে। আমরা এই অঙ্কটা করতে গেলে এখন আমরা কিভাবে অঙ্কটা করব? আমরা শক্তির একক জুল আমরা দেখেছিলাম, কিন্তু আমরা শক্তির একক এখানে ইলেকট্রন ভোল্ট দিয়েছি। এটাও একটা একক, শক্তির একক। যেমন ধরো ভরের একক আমরা গ্রাম জানি, তো গ্রাম না বলে আমরা কিলোগ্রামও বলি, আমরা পাউন্ডও বলি, আউন্সও বলি, মিলিগ্রাম বলি, আমাদের সব বিভিন্ন রকমের একক। তো এখানে আমরা আচ্ছা, কথা কেটে কেটে আসছে, এটা একটু নেটওয়ার্ক জনিত সমস্যা হতে পারে। এখন আমরা এই সমীকরণটা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা দেখো প্রথম কক্ষপথ বলছে এখানে, প্রথম কক্ষপথের শক্তি একক। তাহলে প্রথম কক্ষপথ E1 এর সমীকরণটা কি? মাইনাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ বা n1 স্কয়ার h স্কয়ার। এই ফর্মুলাটা আমরা গত ক্লাসে প্রতিপাদন করেছি। এবার এখানে বলছে তৃতীয় কক্ষপথ, তাহলে তৃতীয় কক্ষপথের জন্য সমীকরণটা কি হবে? মাইনাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ ভাগ n3 স্কয়ার h স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। আমাদের যেহেতু দুটো সমীকরণের কথা বলেছে, আমরা দুটো সমীকরণের ওকে, এবার বোধহয় বোর্ড ক্লিয়ার আছে। ওকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার এই দুটো সমীকরণ আমরা লিখলাম। এই সমীকরণ থেকে দেখো এখন আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব। আমরা এখানে আমরা যদি এবার ভাগ করি E1 ভাগ E3, আমরা যদি E1 কে E3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের একটা আরেকটার সঙ্গে ভাগ করলে ক্যালকুলেশন করে কি দাঁড়াবে? দেখো 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ এই সব কাটাকাটি চলে যাবে, যে আমাদের রেজাল্ট থাকবে হলো n3 স্কয়ার ভাগ n1 স্কয়ার। এই রেজাল্টটা আমাদের দাঁড়াবে। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তৃতীয় কক্ষপথের জন্য 3 বসাই, তাহলে 3 থেকে 9 ভাগ 1, আমাদের এই রেজাল্টটা চলে আসে। এখান থেকে আমাদের দেওয়া আছে E1 এর মানটা আমাদের দেওয়া আছে এখানে। E1 সমান দেওয়া আছে হলো 13.58 এত ইলেকট্রন ভোল্ট। এই মানটা আমাদের দেওয়া আছে। এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা কি রেজাল্টটা পাবো সেটা আমরা এবার দেখি। আমাদের উপরের সলিউশনের কাজ ক্লিয়ার, আমরা এটা মুছে দিলাম। এবার দেখো E1 এর মান হলো 13 তাহলে আমাদের E3 সমান, সমীকরণটা কি হবে? E3 সমান E1 বাই 9, এরকম রেজাল্ট আসবে। আমরা এখানে যদি এখন E1 এর মান বসাই 13
13.58 ভাগ 9। এটাকে এখন আমরা ক্যালকুলেশন করলে রেজাল্টটা কি দাঁড়াবে, এটা এখন ক্যালকুলেশন করে দেখো। 1.509 ইলেকট্রন ভোল্ট, 1.509 ইলেকট্রন ভোল্ট আমাদের এই রেজাল্টটা চলে আসবে। আমরা যদি এখন ওকে, থ্যাংক ইউ, এখানে রেজাল্ট একজন করেছে, ঠিকই আছে, মাহাদি হোসেন রোয়ান, এক্সাক্ট আনসার। এবার এই ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে এটা রেজাল্ট হলো 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.609 into 10 to the power minus 19 এত জুল। এটা হলো ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক। এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন বসাই 1.509 into 1.609 into 10 to the power minus 19, এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাই আমাদের হলো তোমার জুলে চলে আসবে। আমরা জুলে ক্যালকুলেশনটা করে দেখি কত রেজাল্ট আসে। 1.509 into 1.609 exponential minus, রেজাল্ট আসছে 2.427 into 10 to the power minus 19 এত জুল। আমাদের জুল এককে যদি শক্তির মান বের করি তাহলে আমাদের এই ধরনের রেজাল্ট আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আনোয়ার হোসেন, খুব সঠিক রেজাল্ট। জুলের যে বড় হাতের হবে আনোয়ার হোসেন, মাহাদি হোসেন রোয়ান, হ্যাঁ ওকে, জুল, জুল বড় হাতের। আমি তোমাদেরকে বলবো যেটা বড় হাতের লিখবে তোমরা কখনো এইভাবে লিখবে না, এরকম যে ফোঁটা দেবে না, এইভাবে লিখবে না কেউ। যেটা বড় হাতের এটা তোমরা সবসময় যেটা বড় হাতের লিখবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। যে তোমাদের ছোট হাতের হবে না, যেটা বড় হাতের হবে, এই যেটা বড় হাতের হবে। আনোয়ার হোসেন, থ্যাংক ইউ, সবার উপকারের জন্যই বললাম। এখন আমরা এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবারে আমরা একটা অঙ্ক করব, আর একটা অঙ্ক করব আমরা যে কিভাবে আমাদের শক্তির পার্থক্য কিভাবে গণনা করা সম্ভব। ধরো আমি যদি এখন এরকম একটা প্রশ্ন করি, হাইড্রোজেন ও সোডিয়ামের প্রথম শক্তি, প্রথম বোর কক্ষপথের শক্তির মানের পার্থক্য কত? হাইড্রোজেন ও সোডিয়াম এর প্রথম বোর কক্ষের শক্তির পার্থক্য কত? এরকম একটা যদি এক্সাম্পল, এরকম যদি একটা প্রবলেম দেওয়া যায়, তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? তাহলে আমরা প্রথম কক্ষপথের জন্য আমরা এরকম লিখি, ই হাইড্রোজেন সমান 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, যেটাকে হাইড্রোজেন ডিভাইডেড বাই
প্রথম কক্ষপথ n1 স্কয়ার h স্কয়ার, এটা হলো নাম্বার 1 সমীকরণ। এবার সোডিয়ামের জন্য শক্তি কত হবে? -2 পাই স্কয়ার m z সোডিয়াম স্কয়ার ভাগ n1 স্কয়ার h স্কয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে সোডিয়ামের জন্য আমরা জেড সোডিয়াম এবং ই সোডিয়াম এইভাবে আমরা বের করেছি। এখন আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে ই হাইড্রোজেন বিয়োগ ই সোডিয়াম আমরা যদি এরকম বিয়োগ করি, এবার হাইড্রোজেনের মান থেকে সোডিয়ামের মান যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে অটোমেটিক্যালি আমাদের এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অতএব এই মানটা আগে চলে আসবে। 2 পাই স্কয়ার m z সোডিয়াম স্কয়ার z স্কয়ার ভাগ n1 স্কয়ার h স্কয়ার মাইনাস 2 পাই স্কয়ার m z হাইড্রোজেন স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ n1 স্কয়ার h স্কয়ার। আমাদের এইরকম প্রবলেমটা চলে আসবে। এবার এই অবস্থায় আমরা যদি কমন নেই এখান থেকে এবং শক্তির পার্থক্য এটাকে যদি আমরা ডেলি বলে কল্পনা করি, হাইড্রোজেনের এনার্জি সোডিয়ামের এনার্জি বিয়োগফলটাকে ডেলি বলি, তাহলে ডেলি ইকুয়াল টু কি হবে? 2 পাই স্কয়ার m স্কয়ার বাই n1 স্কয়ার h স্কয়ার। এটা পুরোটা কমন যাবে, কমন গেলে রেজাল্টটা কি থাকবে? z সোডিয়াম স্কয়ার মাইনাস z হাইড্রোজেন স্কয়ার। তাহলে এখানে আমাদের ডেলি সমান এই রিলেশনটা আমরা পেয়ে যাই। ওকে, হ্যাঁ, e টু দি পাওয়ার 4 হবে এখানে, এখানে e টু দি পাওয়ার 4 হবে, সরি e টু দি পাওয়ার 4 হবে, e টু দি পাওয়ার 4 হবে, এক্স্যাক্টলি e টু দি পাওয়ার 4। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এই ক্যালকুলেশনটা এখন আমরা করব। এখানে আমরা উপরের রিলেশনটা মুছে দেব। del E equal to, আমরা মানগুলো এখন যদি বসিয়ে দিই, তারপর 2 into 3.1416 স্কয়ার, m এর মান 9.1 into 10 to the power minus 28, e এর মান হলো 4.8 10 to the power minus 10, এটার উপরে পাওয়ার 4 ডিভাইডেড বাই প্রথম কক্ষপথ 1 স্কয়ার 6.626 into 10 to the power minus 27 h স্কয়ার ইনটু কি হবে? এখানে আমাদের জেড সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11 স্কয়ার মাইনাস হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 স্কয়ার। আমাদের এইভাবে প্রবলেমটা দাঁড় করানো যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের সব এখন ঠিক আছে। আমরা পার্থক্য বলেছি তো, এখানে একটা কোশ্চেন আসছে যে আরিফ শাহরিয়ার বলছে ভাগ করা যাবে না, ভাগ করলে তো তুলনা হয়, কত গুণ হবে সেটা হয়, পার্থক্য মানে এর বিয়োগফলটা কত, ঠিক আছে? কত গুণ, 5 গুণ 10 গুণ পার্থক্য, এটাও বলা যাবে। হয়তো বললাম 10 গুণ পার্থক্য, 5 গুণ পার্থক্য, এটাও বলা যাবে, নো ম্যাটার, কোনো সমস্যা নাই। কিন্তু পার্থক্য বললে সাধারণত বিয়োগ বোঝায় আর কি। যেটা বলেছো সেটাও সমস্যা নাই,
অনুপাত করেও পার্থক্য সম্বন্ধে আইডিয়া দেওয়া যাবে। মোটামুটি সব কমেন্টস ঠিক আছে। এখানেও বলছে যে একজন শিক্ষার্থী বলছে যে মারিয়া আক্তার, পার্থক্য বলে ভাগ করা যাবে না, যদি তুলনা করতে বলতো তাহলে ভাগ করতে হতো। দ্যাটস রাইট, আমি এটা মনে করি। তবে কেউ যদি তুলনা করে, কেউ যদি ভাগ করে দেখায়, হ্যাঁ, তাও সেটা ভুল হবে না, সেটাও ভুল হবে না। তবে পার্থক্য বললে সাধারণত বিয়োগ করে দেখালেই বেটার। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশনে রেজাল্টটা কত আসে? এটার ক্যালকুলেশনের রেজাল্ট আসে হলো 2.60 into 10 to the power 9, 2.60 10 to the power 9, এত আর রেজাল্ট আমরা আর কে চলে আসবে। কারণ কেন আর কে আসবে? কারণ আমরা এই সমীকরণটা, আমরা যে সমীকরণটা ব্যবহার করেছি, এই সমীকরণটা সিজিএস সিস্টেমের জন্য প্রতিষ্ঠিত। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বারবার বলেছি একটা কথা, যে আমরা যে ব্যাসার্ধ এবং শক্তি দুইটা সমীকরণ, আর এর মান নির্ণয় আর শক্তির মান নির্ণয়, যে সমীকরণ ব্যবহার করেছি, হ্যাঁ, এই যে সমীকরণটা ব্যবহার করছি 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ভাগ এন স্কয়ার এস স্কয়ার, এই সমীকরণটা হলো সিজিএস সিস্টেমের জন্য প্রতিষ্ঠিত। আমরা অতএব এখানে আমরা সবসময় মান সিজিএস এ বসাবো। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট মিলেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাসফিয়া শামস খান, তোমার রেজাল্ট এই রেজাল্টের সঙ্গে মিলেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে শক্তির সমীকরণে অলওয়েজ মান আমরা সিজিএস সিস্টেমে বসাবো, এবং ব্যাসার্ধের সমীকরণেও অলওয়েজ মান আমরা সিজিএস সিস্টেমে বসাবো। কারণ আমরা যে সমীকরণ ব্যবহার করেছি, সেই সমীকরণটা সিজিএস সিস্টেমে প্রতিষ্ঠিত করেছি। যেহেতু সমীকরণ সিজিএস সিস্টেমে, সেই কারণে আমরা সবাই সিজিএস সিস্টেমে মান বসাবো। আচ্ছা, এখানে একজন মন্তব্য দিয়েছেন যে এমডি মুরাদ হোসেন সৌরভ স্যার, আমার মনে হয় ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নেওয়াটা ভালো। আমরা তো ইউটিউবে ক্লাস, হ্যাঁ ইউটিউবে ক্লাস হচ্ছে, কিন্তু আমরা ফেসবুকে ইয়ে দিয়েছি। এখন আমরা এই মন্তব্যটার উপরে ভিত্তি করে আমি আগামী ক্লাসটা ফেসবুকে নিব। তাহলে তোমরা মন্তব্য করবা, আগামী ক্লাসে তোমরা মন্তব্য করবা যে আমার ফেসবুকে সরাসরি এই ক্লাসটা নেওয়াটা বেটার হচ্ছে, না আমরা স্ট্রিমইয়ার্ডে ক্লাস নেওয়াটা বেটার হচ্ছে। তোমরা আগামী ক্লাসে, আগামী রবিবারের ক্লাসে তোমরা এই মতামতটা কিন্তু আমাকে সবাই দিতে হবে। তোমাদের মতামতের উপর ভিত্তি করে যেটা ভালো হয় আমি সেটাই করব তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ মুরাদ হাসান সৌরভ, তোমার মন্তব্যটা আমি আগামী রবিবারের ক্লাসে কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা দেখব যে কোনটা বেটার, আমরা ফেসবুকে আমাদের ক্লাস নেওয়াটা আমাদের বেটার হচ্ছে, না স্ট্রিমইয়ার্ডে ক্লাস নেওয়াটা বেটার হচ্ছে। যেটা বেটার হবে আমি সেটাই নেব। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখানে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মাহাদি হোসেন রোহান, স্যার যোগ বিয়োগ এই বিষয়টা বলেন। আমি যোগ বিয়োগ এই বিষয়টা বলেন সঠিক বিষয়টা বুঝতে পারিনি, তবে আমি যতটুকু বুঝেছি সেটা হলো যে এখানে আমরা যে সমীকরণটা পার্থক্য বললে বিয়োগ করতে হবে, আমি এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, পার্থক্য বললে বিয়োগ করবা, যদি বলে তুলনা করে কত গুণ, তাহলে আমরা ভাগ করে দেখাবো। তবে আমি আবার বলছি, যদি পার্থক্য কত বলে, তাহলে কেউ যদি ভাগ করে যদি বলে যে এত গুণ বেশি, এত গুণ কম, এত গুণ পার্থক্য, এরকম যদি বলে, তা সেটাও আমরা ইগনোর করবো না, সেখানেও আমরা নম্বর দেব, অসুবিধা নেই। তবে পার্থক্য বললে তোমরা সবাই বিয়োগ করে দেখাবা। পার্থক্য যখন বলবে
শক্তির পার্থক্য নির্ণয় করো তখন অবশ্যই তোমরা বিয়োগ করে দেখাবা। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। এবার আমরা এখানে সবাই মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে বলছে। এখন অনেকে বলছে নেট ক্লিয়ার, হ্যাঁ নেট প্রবলেম করতেছে, তারপরে অনেকে দিয়েছে ওকে থ্যাংক ইউ। আমি আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এবার নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, আরো মতামত আসছে যে ফেসবুকে আমরা ওকে আমরা ট্রাই করব আগামী দিন, এখানেও বলছে তাই। আমি আগামী দিন অবশ্যই ফেসবুকে নিব, তোমরা মতামত দিবে কোনটা বেটার। তাহলে আমরা আজকে যে শক্তির সমীকরণের অঙ্কগুলো আমরা আজকে করলাম, এগুলা ইনশাআল্লাহ আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা নতুন আরেকটা ফর্মুলার অঙ্ক করব। এবার দেখো আমরা আরেকটা সমীকরণ ইউজ করব, যে সমীকরণটা আমরা বোর মডেলে অলরেডি পড়াশোনা করেছিলাম। সেই সমীকরণটা হলো E equal to h নিউ। আমরা এই সমীকরণটা বোর মডেলে পড়াশোনা করেছি, কিন্তু এই মডেলে এই সমীকরণের উপরে আমরা কোনো অঙ্ক করি নাই। আমাদেরকে এখন এই সমীকরণের উপরে কিছু অঙ্ক করতে হবে। এই সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণ লিখতে পারি, E equal to h c by lambda। এই সমীকরণটা লিখতে পারি কারণ এখানে নিউ ইকুয়াল টু c by lambda, আমরা এটা জানি। এই দুটো সমীকরণ আমরা এখানে বোর্ডে লিখেছি। এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা এখন কিছু প্রবলেম দেখাবো। এছাড়া আরেকটি সমীকরণ আমাদের আমরা তাহলে এবার সমীকরণ দুটা আবার লিখছি এখানে বোর্ডে, দেখো ভালোভাবে। E equal to h নিউ, আরেকটা সমীকরণ হলো E equal to h c by lambda। আমরা এই দুটো সমীকরণের উপরে এখন আমরা অঙ্ক করব। এই সমীকরণটা আমরা করেছিলাম বোর মডেলে, যেখানে নিউ ইকুয়াল টু c by lambda। এই সমীকরণটা এবং এই দুটো সমীকরণ, টোটাল 3টা সমীকরণের উপরে আমাদের প্রবলেম সলভ করতে হবে। পাশাপাশি আরেকটা সমীকরণ সম্বন্ধে আমি একটু ধারণা দেই, সেটা হলো নিউ বার। এটাকে বলা হয় নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, যেখানে নিউ বার শব্দের অর্থ হলো তরঙ্গ সংখ্যা। এখানে টোটাল কয়টা সমীকরণ আছে? টোটাল এখানে 4টা সমীকরণ আছে। 4টা সমীকরণে আমরা পূর্বে আলোচনা করেছি। এখন আমরা এই সমীকরণের উপর ভিত্তি করে অঙ্ক করব। তাহলে E equal to h নিউ, তারপরে E equal to h c by lambda, আর নিউ ইকুয়াল টু c by lambda, এবং নিউ বার ইকুয়াল টু 1 by lambda, যেখানে নিউ বার হলো তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যার সংজ্ঞাটা আমাদের শিখতে হবে। তরঙ্গ সংখ্যার সংজ্ঞাটা আমরা বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। এক সেন্টিমিটার দূরত্বে মোট তরঙ্গ সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে। একে ইংরেজিতে বলা হয় ওয়েভ নাম্বার। ওয়েভ
ইংরেজিতে বলে ওয়েভ নাম্বার। তাহলে আমরা আজকে এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে আমরা প্রবলেম সলভ করব। তাহলে প্রথমে একটা সমীকরণ, একটা প্রবলেম আমরা লিখি বোর্ডে। তোমরা দেখো তোমাদের কারো কোনো কমেন্টস আর আছে কিনা। ওকে, তোমাদের মন্তব্যগুলো আমি দেখলাম। আমি দেখবো আগামী ক্লাস আমরা অবশ্যই ফেসবুকে করব, তখন দেখব যে কোনটা বেটার হচ্ছে। দেখো এখানে এটা এবার লেখাটা উঠছে, দেখো তোমাদের নিজেদের নেট প্রবলেমের কারণে ব্লুর দেখাচ্ছে। আমিও তাই মনে করি, কারণ আমি এখান থেকে সমস্ত কিছু স্বচ্ছ পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার এখানে ফেসবুকে আমার মোবাইলে আমি সমস্ত লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের প্রবলেমটা কারো কারো হতে পারে, এটা অস্বাভাবিক না, হতে পারে। ওকে, আমরা এগিয়ে যাই। দেখো এবার একটা প্রবলেম লিখেছি যে কোন বিকিরিত রশ্মির শক্তি 13.58 ইলেকট্রন ভোল্ট হলে উক্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা কত হবে বের করো। তাহলে আমরা এখন এই প্রবলেমটা আমরা করব। এবার দেখো এই প্রবলেমটা করতে গেলে আমাদেরকে সমীকরণ আমাদের জানা আছে যে E equal to H C by lambda। অলরেডি আমরা এই সমীকরণটা আমরা দেখে আসলাম। এখন এখানে শক্তি দেওয়া আছে এত, E equal to কত দেওয়া আছে এখানে, E equal to দেওয়া আছে 13.58 ইলেকট্রন ভোল্ট। আমরা ইলেকট্রন ভোল্টকে কিভাবে জুলে কনভার্ট করতে পারি? 13.58 1.609 10 to the power 19, এটাকে যদি গুণ করি, এটাকে গুণ করলে আমরা শক্তিটা জুলে পেয়ে যাব। অতএব জুলে আমরা কনভার্ট করতে হবে, কারণ আমাদের এই সমীকরণটা এনার্জির মান জুলে। 13.58 1.609 exponential minus 19। বাস,
আমাদের রেজাল্ট আসলো 2.185 into 10 to the power minus 16 এত জুল। আমরা তাহলে জুলে কনভার্ট করে ফেললাম এককটা। এখন জুলে কনভার্ট করছি, এখন আমরা এখান থেকে ল্যামডার মানটা বের করব। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি ফর্মুলা? ল্যামডা ইকুয়াল টু hc বাই e হবে। তাহলে এই সমীকরণটা দাঁড়াবে, আমরা এখন এখানে মানটা বসাবো। h এর মানটা কত? h এর মান অলরেডি আমরা জানি 6.626 10 to the power minus 34, আর c হলো আলোর বেগ 3.0 into 10 to the power 8 আমরা জানি। শক্তির মান হলো এটা 2.185 10 to the power minus 16। এখন এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডার মানটা আমরা পেয়ে যাব 6.626। এখানে ক্যালকুলেশন করলে ল্যামডার মানটা দাঁড়ায় হলো ল্যামডা ইকুয়াল টু 9.09 into 10 to the power minus 10 এত মিটার। রেজাল্টটা এটা দাঁড়ায়। রেজাল্ট আমাদের মিটারে হবে। কেন মিটারে হবে? কারণ এটা এসআই এককে আমরা অঙ্কটা করছি। এই সমীকরণে সব এসআই একক। আমি বলেছি অনলি দুটি সমীকরণ, একটা রেডিয়াস ব্যাসার্ধ আর একটা শক্তি। এই দুইটা সমীকরণ হলো এসসিজিএস, আর এই সমীকরণগুলো সব হলো আমাদের এসআই যাবতীয় সমীকরণ। এখানে এখন মিটারকে আমরা যদি তরঙ্গ সংখ্যা ন্যানোমিটারে কনভার্ট করতে যাই, মিটারকে ন্যানোমিটার করতে গেলে 10 to the power 9 দিয়ে গুণ দিতে হয়। এখানে আমি একটু ছোট করে লিখে দিই, 1 মিটার সমান 10 to the power 9 ন্যানোমিটার, এটা মাথায় রাখবা। তাহলে একে যদি 10 to the power 9 দিয়ে গুণ দেওয়া যায়, তাহলে রেজাল্টটা কত আসবে? ল্যামডা ইকুয়াল টু এটা সমান চলে আসবে 0.909 এত ন্যানোমিটার। রেজাল্টটা তাহলে ন্যানোমিটারে চলে আসবে। এভাবে আমরা ন্যানোমিটারে কনভার্ট করতে পারি। এই কনভার্ট গুলো শিখতে হবে, কারণ পরীক্ষার প্রশ্নে বলতে পারে যে ন্যানোমিটারে মান কত, সেন্টিমিটারে মান কত, হ্যাঁ এগুলা বলতে পারি। অতএব আমাদেরকে এই ক্যালকুলেশন করা শিখতে হবে। মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, মিটারকে ন্যানোমিটার করতে হলে 10 to the power 9 দিয়ে গুণ করতে হবে। এই ক্যালকুলেশন গুলো আমাদের শেখার ব্যাপার আছে। তাহলে এখান থেকে আমরা এবার ল্যামডা পেয়ে গেলাম। এবার আসছে তরঙ্গ সংখ্যা বের করতে হবে আপনি। তাহলে এটা মুছে দেই। ভালো করে দেখো, তরঙ্গ সংখ্যা নিউ বার বলা হয় এটাকে, ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এটা হলো তরঙ্গ সংখ্যার রিলেশন। এই রিলেশন থেকে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারবো। 1 বাই ল্যামডা, ল্যামডার মান হলো এখানে লেখা আছে 9.09 10 to the power minus 10। এটা যদি ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো। দেখো রেজাল্টটা আসছে হলো 1.1 into 10 to the power 10 to the power 9 এত তোমার মিটার ইনভার্স, এত মিটার ইনভার্স রেজাল্ট হয়ে গেল। ভালোভাবে দেখো, এখানে ল্যামডার মান মিটারে আসছে। ল্যামডার মান যদি মিটারে আসে তাহলে 1 বাই ল্যামডা মানে তাহলে এককটা হবে মিটার ইনভার্স। আশা করি তোমরা
ক্লিয়ার হতে পারছো। এখন যদি এটাকে আমরা বলি সেন্টিমিটার ইনভার্সে নিয়ে আসো, তাহলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করবো আগে। হ্যাঁ, এটাকে মিটারকে সেন্টিমিটার করলে তোমার 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে এটা কি হবে? 10⁻⁸ 10⁻⁸ সেন্টিমিটার হবে। আর এখানে যদি এটা আমরা 10⁻⁸ দিয়ে ভাগ করি, তাহলে তার রেজাল্টটা অটোমেটিক্যালি তোমার এখানে 7 হয়ে যাবে। হ্যাঁ, তখন 1.1 ইন্টু 10⁻7 এত সেন্টিমিটার ইনভার্স হয়ে যাবে। রেজাল্টটা এরকম হয়ে যাবে। তো যে এককেই নিয়ে আসো, মিটারে নিয়ে আসো, সেন্টিমিটারে নিয়ে আসো, এভাবে চেঞ্জ করা যাবে। এবং এই চেঞ্জ করাটা কিন্তু শিখতে হবে। অঙ্ক সমীকরণটা দেখতে সহজ, কিন্তু অঙ্ক করতে যেয়ে দেখবা যে ভুল হয়ে গেছে। অতএব প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা খেয়াল রাখবে যে সমীকরণ লেখা এক জিনিস আর অঙ্ক করা আরেক জিনিস। অঙ্ক করতে যে তোমাকে এককটা ঠিক করতে হবে। তুমি যদি এককটা ঠিক মতো বসাতে না পারো, তাহলে অঙ্ক হবে না। সেম এককে আগে নিয়ে আসতে হবে, তারপরে মান বসাইয়া তারপরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আর মিটারকে সেন্টিমিটার, মিটারকে ন্যানোমিটার, ন্যানোমিটারকে মিটার, মিটারকে অ্যাংস্ট্রম, এই ইউনিট গুলোকে কনভার্ট করা, এগুলা শিখতে হবে। এগুলা শিখতে পারলে তবেই তোমরা অঙ্ক করতে পারবে। অঙ্ক ফুল করতে পারলে তখন ফুল নাম্বার। অঙ্ক যদি ফুল করতে না পারো, তাহলে আর ফুল নাম্বার দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। আমরা এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা একটা হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক লিখে তামান্না আক্তার স্যার, আমার কাছে ক্লাসটা ক্লিয়ারই মনে হচ্ছে। ক্লাসগুলো স্ট্রিময়ার্ডে নিলেই আমরা ক্লাসগুলো পরবর্তীতে করতে পারি, কিন্তু ফেসবুকের ক্লাসগুলো খুঁজে পাই না। হ্যাঁ, এটা একটা দেখো পজিটিভ সাইড। তামান্না আক্তার খুব সুন্দর কথা বলছে। দেখো আরেকজন বলছে তোমার স্ট্রিময়ার্ডে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি কোন দিকে যাই? হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, আসলে যেটা বেটার সেটাই করতে হবে। আমার কথা হলো আমি কোনো দিকে নাই, আমি আসলে এটা নেট প্রবলেম। এখন নেট প্রবলেম হলে আমার কিছু করণীয় নাই। এখানে আমি সুন্দরভাবে কিভাবে লাইট দিলে বোর্ডটা দেখা যায় সেই সিস্টেমে এখানে জিনিসটা করে রাখছি। অতএব তোমরা দেখো যেটা ভালো হয় সেটাই করবো, আমার কোনো সমস্যা নেই। তবে তোমরা চাইছো আগামী দিনে ফেসবুকে করে তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবা। আমরা এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা সবাই লিখে নাও। এটা হলো তোমাদের এইচডব্লিউ। আগামী ক্লাসে তোমরা এই এইচডব্লিউটা নিয়ে আমরা করব। তোমরা অনেকেই গত ক্লাসের এইচডব্লিউ গুলো আমাকে দেখে বলছো, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ মেসেঞ্জারে, কেউ গ্রুপে সব দিয়েছো, আমি দেখেছি, তোমাদেরকে জানিয়েছি। কারো ভুল হলে সেটাও শিখিয়ে দিয়েছি। তোমরা আশা করি দেখো বোর্ড এখন ক্লিয়ার দেখা যাচ্ছে বলে মতামত দিচ্ছে। অতএব এটা নেট প্রবলেম। হ্যাঁ, ঠিক
এক একজনের এক এক মন্তব্য থাকতে পারে, কিন্তু আসলে আমার কথা হলো যে ক্লাস ভালো মতো নিতে পারলেই হলো আর কি। হ্যাঁ, এখানে একজন মন্তব্য দিছে আজকে ক্লাস, হ্যাঁ আজকে ক্লাস শেষ। তো ঠিক আছে, টাইম আজকে শেষ, আমাদের এর পরে আরো ক্লাস আছে। তোমরা দয়া করে হোমওয়ার্কটা উঠিয়ে নাও এবং এটা আমরা আগামী ক্লাসে নিয়ে আলোচনা, তবে তোমরা পাঠিয়ে দেবে হোমওয়ার্কটা, তোমরা পাঠিয়ে দেবে গ্রুপে পাঠিয়ে দেবে, তাহলে আমি চেক করে দেবো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে। তামান্না আক্তার ফেসবুক গ্রুপে টপিক ওয়াইজ ক্লাসগুলো পিন করা থাকে, জুমে ভালো হয় স্যার বেশি। মন্তব্যটা আমরা দেখব কোনটা বেটার হয়। তো ওকে, আজকের সময়সীমা শেষ। আমরা পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, থ্যাংক ইউ। যেটাতে ভালো হয় সেটাই করব আমি, যেটা সবার জন্য ভালো হয় সেটাতেই আমি আছি। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালাম।